বাংলাদেশকে বদলাই দিতে যারা কথা বলে, আমি তাদেরকে বলতে চাই, যারা এরকম কথা বলেন কিন্তু আসলে কোনো কাজ করেন না, তাদেরকে বলতে চাই যে আপনার মতো লোকজনকে দেখুক, যারা হয়তো বদলাই দেওয়ার কথা বলে না কিন্তু যেসব কাজ করে তাতে আসলে বদলাই দিচ্ছেন বাংলাদেশকে। আসলে এই ধরনের মানুষগুলো এক জায়গায় হয় যদি, তাহলে আর খুব বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখবেন যে আপনি বলে না যে আপনার কাজের মধ্য দিয়েই আপনি দেখবেন কোথায় চলে যায় এই বাংলাদেশ। আর এত সম্ভাবনার দেশ এই বাংলাদেশ। বিশ্বাস করেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে আসছি আমি, আমার কাছে মনে হয়েছে সবসময় আমি বলি যে মানুষ হচ্ছে গিয়ে হয় সে এই বৃহত্তম সম্পদ, আর না হয় বৃহত্তম দায়, আর না হয় সে মহত্তম সম্পদ। আমরা এত মানুষ বাংলাদেশে, বিশাল শক্তি। একটা এই যে আপনি যে কাজটা করলেন, ধরেন এরকম 600 মানুষকে, 600 ইয়াং যারা, তাদেরকে যে এর ভিতরে যে আপনি একটি শক্তি ইমপ্লান্ট করে দিলেন, এইটার ইফেক্ট কিন্তু অনেক বড়, সাচ এ বিগ ইফেক্ট। এই 600টা মানুষকে যদি আপনি ঠিক মতো প্লেস করে বাংলাদেশে ছেড়ে দেন, তো তারা এক একটা টাইটান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশকে আগানোর জন্য সবচেয়ে বড় শক্তিশালী যে দিকটার কথাই আপনি বললেন, যে প্রায় 1 কোটি তরুণ। জি ভাই, আমি যে আপনি এটা নিয়ে একটু কাজ করেন, এদেরকে যদি আপনি মোটিভেট করতে পারেন, আসলে দেখেন আমি কিন্তু এদেরকে নিয়ে কাজ করতেছি। কিভাবে কাজ করতেছি আপনার একটা কথা বলি। আমি যখন একটা খুঁটি রাস্তা থেকে সরাই দেই, এটা হাইকোর্টের মাধ্যমে হোক অথবা আমার ফেসবুকের ভিউয়ার্সের মাধ্যমে হোক, একটা অথরিটির উপর যখন একটা প্রেশার দিয়ে রাখি, তো যখন সরাই ফেলে অথরিটি, তখন আমি লাইভে আসি। এই কারণে কি জানেন, এই একটা খুঁটি সরানোতে বাংলাদেশ বদলায় না। বাংলাদেশ বদলায় যে ওই খুঁটি সরানোর এই যে চিন্তাটা, যেটা এই তরুণদের ব্রেইনে ঢুকে গেল। ধরেন 1 কোটি মানুষের ভিতরে যদি ঢুকে যায়, যে 2টা জিনিস ঢুকে যায়। একটা হচ্ছে কি, এই জায়গায় রাস্তায় বাধা সৃষ্টিকারী এই পিলারটা থাকা উচিত হয়নি, আরেকটা হচ্ছে গিয়ে এটা উঠাই দেওয়াতে ভালো হয়েছে এবং উঠাই দেওয়া উচিত ছিল। এই 2টা জিনিস যখন মানুষের ব্রেইনে ঢুকে যাবে, এইটাই হচ্ছে গিয়ে আমার মেইন ইচ্ছা, যে আমি একজন মানুষ কত করব, ধরেন আমি শেষ হয়ে যাবো কয়েকদিনের ভিতরেই হয়তো, কিন্তু এই জায়গাটা যদি ব্রেইনে ঢুকে যায়, তখন আপনি আসল ডেভেলপমেন্টটা শুরু হবে। তা আমি চাচ্ছি কি, তরুণদের যারা 1 কোটি তরুণের মধ্যে অনেকেই আমাকে ফলো করে, এখন এই যারা ফলো করে তাদের সামনে একটা এক্সাম্পল তৈরি করে যেতে চাই আমি। যে এক্সাম্পলটা হচ্ছে গিয়ে, যে রাজনীতি করতে হয় নির্বাচন ভিত্তিক না, প্রজন্ম ভিত্তিক। রাজনীতি করতে হয় নিঃস্ব হয়ে যেতে হয়। রাজনীতি করতে হয় একমাত্র পাবেন আপনি সম্মান, আর আপনি সব হারিয়ে ফেলতে হয়। রাজনীতি করবে তারা যাদের কলিজাটা হবে আকাশের মতো বড়, যারা দেবার আছে, যারা দিতে দিতে সব শেষ করে দিবে। আমি অনেক লোকের সাথে আমার পরিচয় আছে যারা দিতে দিতে নিজের সম্পদ দিয়েছেন, নিজের অর্জন দিয়েছেন, সবকিছু দিয়েছেন এবং যাওয়ার আগে বলে দিয়ে গেছেন যে উনার মৃত্যুর পরে যেন চোখটাও দিয়ে দেওয়া হয়। অথচ মজার বিষয় হচ্ছে গিয়ে জানেন, এমন এক বাংলাদেশে বসবাস করি যারা দিতে দিতে নিঃস্ব হয়ে যায়, তারা এই বাংলাদেশকে লিড করে না, তারা এই বাংলাদেশের নেতা হয় না। আর যারা নেতা হয় জানেন, তাদের বিরুদ্ধে এমন সকল অভিযোগ, যে এইরকম অভিযোগ শোনার পর এই নেতা হয়তো নেতা থাকেন কিন্তু নেতার উপরে কোনো আস্থা থাকে না। আপনি খুব সত্য কথাগুলো, যেটা আসলে আমরা শুনতে চাই, আপনি বলেন, যেটা অনেকেই বলে না, সাহস নাই। এই এনার্জি বা এটা নিয়ে বাধার সম্মুখীন আপনি হন কিনা? দেখুন, আমি সব সময় বলি যে এই একটা মানুষকে তখনই ভয় দেখানো যায়, তখনই লোভ দেখানো যায়, যখন এই লোকটা মনে করে যে তার আরো অনেক কিছু পাওয়ার আছে বা হারাবার আছে বলতে পারেন। কিন্তু আমি না, মানুষটা কেমন জানি বিশ্বাস করেই ফেলছি। আমার বয়স এখন 40 বছর পর্যন্ত যা নেয়ার আমি নিয়ে ফেলছি। দেশ থেকে নিছি, আমার দল থেকে নিছি, আমার পরিবার থেকে নিছি, আমার প্রতিবেশীদের কাছ থেকে নিছি। এখন আমার পুরা বাকি জীবনটাই দেয়ার পালা। আমি একদম যত পর্যন্ত আমি সুস্থ থাকবো, আমি এই পৃথিবীতে কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি, আমি করে যাব। এখন আমার কিন্তু পুরাই দেয়ার মুডে আছে, আমি দেয়ার পালা। যে মানুষটা পুরা দেয়ার মুডে থাকে না, তাকে আর ওই হারানোর ভয়, লোভ দেখানো, দেওয়ার লোভ, এগুলো কিছুতেই আর টাচ করা যায় না। এই যে আপনি বললেন যে দেবার পালা, আমি মানি যে আপনার মতো করে বা আরো যারা অনেক অবস্থাপন্ন আছেন, তারা চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু অত কিছু তো আসলে দরকার নেই। আমরা যদি সারা জীবনে অন্তত একটা মানুষের দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু 9 কোটি লোক 18 কোটির দায়িত্ব নিতে হয়ে যায়। আমরা কি একটা লোকের দায়িত্ব নেওয়ার অভ্যাস তৈরি করতে পারি না? একটা ছেলে বা একটা বাচ্চার পড়াশোনা, কারো চিকিৎসা, কারো ঘরের দায়িত্ব, কারো মেয়ের বিয়ের দায়িত্ব, একটা দায়িত্ব নিলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, একটা মানুষের দায়িত্ব আরেকটা মানুষকে যে দিবেন, যে মানুষটা দায়িত্ব নেবেন, উনি যদি দায়িত্ব নেওয়ার মুডেই না থাকেন,
হ্যাঁ মানে এটা না, আমাদের সমস্যাটা তো এইখানেই। আমার তৃণমূলের অভিজ্ঞতা আপনাকে একটু বলি। আমার এলাকায় যখন কোনো সাহায্য তোলা হয় কোনো গরিব লোকের জন্য অথবা যে কোনো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যে লোকটার ইনকাম দৈনিক 100 টাকা, এই লোকটা সাহায্য দেওয়ার সময় মিনিমাম 50 টাকা দেয়। আর এই মসজিদেই বসা যে লোকটার ইনকাম প্রতিদিন মিনিমাম 5000 টাকা, উনি বলেন যে আচ্ছা আমার খাতায় নাম লিখে রাখো, বাকি রাখো, আমি পরে দিব। এটা একেবারে কমন, এটা হচ্ছে কি আর কোনোদিনই ওনার দেওয়া হয় না। প্রবলেমটা ওইখানে, যারা দান খয়রাত করলে এই বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারতো তারা বাকির খাতায় নাম লেখাই রাখছে। আর যারা দান করে খুব বেশি কিছু দিতে পারে না, নিজেরও আরো অসহায় হয়ে পড়ে, তারা বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। ডেফিনেটলি আমি আরেকটু আমেরিকার জন্য যে পরিমাণ দেশপ্রেম, এরকম দেশপ্রেম আমার নিজের দেশের জন্য ছিল না, তাহলে মরার আগেও তো, এর আগেই তো মরে যাবো আমি। অ্যাবসলিউটলি। এই জন্য আর সিদ্ধান্ত নিলাম না, মানে হয়তো মানুষ এতটা ভালো আমি না, কিন্তু এত নষ্টও না। আপনি একজন অসাধারণ মানুষ, কারণ হচ্ছে যে আপনি সমস্যাকে সমাধান চান, কিন্তু আমরা সমস্যাকে নিয়ে সমালোচনা করি। এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। এইটা থেকে আমরা বেরোতে পারছি না কেন, যে আমরা শুধু সমস্যার কথা বলি কিন্তু সমাধানটা দেখাই না। একটা জিনিস কি, আপনি যে কোনো সমাধান একদম ঠিক সমাধানের জায়গা থেকে স্টার্ট করতে হয়। এটার কোনো ইন্ট্রোডাকশন কনক্লুশন টানা উচিত না প্রথমেই। আমি যেমন ধরেন আমাকে অনেক গল্প মানুষ শোনায়, আমি স্পেসিফিক্যালি তাকে জিজ্ঞেস করি ঠিক কোথায় আপনি ডিস্টার্ব হচ্ছেন, এই কথাটা আমারে বলেন। আমি এত গল্প শুনতে চাচ্ছি না আপনার। আমি যখনই কোনো প্রবলেম দেখি তখন আমার কাছে মনে হয় যে আমি জানি কোথায় সমাধান, ঠিক সমাধানের জায়গাটা ধরেই আমি টান দেই। আমাদের হয়েছে কি, আমাদের পড়াশোনার স্টাইল, বাংলাদেশের যে এইসব পড়াশোনা মুখস্থ ভিত্তিক, তো সৃজনশীল খুবই কম। যার কারণে আমরা দেখবেন কাউকে যদি জিজ্ঞেস করেন যে এই তোমার কোন একটা বিষয়ের উপর কথা বলতে বললে, দেখবেন এই বিষয় রেখে অন্য বিষয়ের উপর সে 3 মিনিটের বক্তব্য দিয়ে দিছে। তো এইটা হচ্ছে গিয়ে কি, এটা আমাদের পড়াশোনারও সমস্যা আছে। বিদেশে আপনি কোথাও যদি দেখেন বা অন্যান্য জায়গায় যদি দেখেন, পড়াশোনাটাই মানুষকে করানো হয় যে মানে টু দা পয়েন্টে থাকেন, প্রবলেমে থাকেন, প্রবলেম যদি সলভ করতে হয় প্রবলেমের জায়গায় থাকেন। দীর্ঘ নিঃশ্বাসটা কোথায় মানুষের, ঠিক দীর্ঘ নিঃশ্বাস থেকেই শুরু করেন কাজটা। অ্যাবসলিউটলি। আপনি পড়াশোনার কথা বলছিলেন এবং আমি আপনার অনেক ভিডিওতে দেখেছি যে আপনি তরুণদেরকে, বাচ্চাদেরকে বিশেষ করে পড়াশোনার প্রতি খুব বেশি গুরুত্ব দিতে বলেন, কারণ এটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটু যদি আজকে একটা জিনিস আমি সব সময় এটা বলার চেষ্টা করছি যে আমার বয়স 40, আমি যা নষ্ট হওয়ার বা ভালো হওয়ার হয়ে গেছে, আমাকে আর খুব বেশি চেঞ্জ করা যাবে না। একটা মানুষকে 35-40-এর পরে আর চেঞ্জ করা যায় না। আমি যা নষ্ট হওয়ার হয়ে গেছি, আমার উপর আর কনসেন্ট্রেট করা উচিত না। বাংলাদেশের এখন যদি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে হয়, বিনির্মাণ করতে হয়, তাহলে আমার মতো লোককে টার্গেট করলে হবে না। টার্গেট করতে হবে ওই সকল বাচ্চাদেরকে যারা এখনো ওইভাবে বুঝে উঠতে পারে নাই কত কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। ওদেরকে নারিশ করতে হবে। আপনি যেগুলা নষ্ট হয়ে গেছে আমার মতো ধরেন, এগুলা থাকুক, এগুলা এদের মতো ছেড়ে দেন, কিন্তু যে প্রোডাক্টগুলো বের হয়ে আসতেছে নতুন, তাদেরকে মানুষ বানাই দেন। তাদেরকে যদি মানুষ বানান, তারা অনেক দিন সার্ভিস দিয়ে যাবে দেশকে। এই জন্য আমি দেখবেন ফুল কনসেন্ট্রেশনটা আমার ওদের দিকে। আমি মিষ্টি খাওয়াই, আমি গাড়ি দেওয়ার কথা বলি, আমি আমার পুরা উপজেলার একজন দ্বারাই বলতে পারবে না যে আমি থাকাকালীন সময়ে কারো শুধু অভাবে কারো পড়াশোনা বন্ধ হয়েছে। আমি রেজিস্ট্রেশন ফি দিতে রাজি, আমি বেতন দিতে রাজি। আমার ইচ্ছা একটাই যে যেদিন আমার উপজেলায় জন্মস্থানের কথা বললে, যেদিন আমি মারা যাব, সেদিন যেন অনেকগুলা সফল মানুষ যারা মনে করবে যে ব্যারিস্টার সুমনের অবদান আছে তাদের লাইফে, এরকম মানুষ যখন আমার জানাজায় শামিল হবে, তখন আমার মরেও শান্তি পাবো। আপনি কি মনে করেন না যে আমাদের যে পড়াশোনার পদ্ধতিটা, এটাই আমাদেরকে অনেকটা বেকার করতে সাহায্য করছে? মানে আমরা টেকনিক্যাল পড়াশোনা করছি, আমাদের অনেকগুলো রিজন আছে যে কারণে আমাদের আকার নাই, বেকার হয়ে গেছি আমরা। এর মধ্যে পড়াশোনা একটা রিজন। টেকনোলজিতে যদি অ্যাডভান্স হতাম আমরা, টেকনিক্যাল কাজগুলোকে যদি হতো, আপনি ঘুরে ফিরে দেখবেন কি, ঘুরে ফিরে হচ্ছে গিয়ে ওই যারা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা নীতি নির্ধারণীতে থাকেন, তারা ওই লেভেলের যদি কাজ করতেন, তাহলে বাংলাদেশ বদলাই যেত। আপনি ধরেন যখন আমি যদি তরুণদের প্রতিনিধিত্ব করি, তাহলে তরুণদের প্রতিনিধিত্ব করলে আপনি তরুণদের টিউনিং তো বোঝা লাগবে। আপনি সেই 74 সালের বা 75 সালের টিউনিংটা আপনি নিশ্চয়ই 2018 সালের তরুণদের জন্য যদি ব্যবহার করেন, ওই সময়ে আপনি যে রাইফেল ছিল আর এখন হচ্ছে গিয়ে M16,
ডিফারেন্সটা বুঝছেন? Absolutely. তো এই জিনিস নিয়ে আপনি এইটা ডিল করতে পারবেন না। আপনাকে দেখবেন যে বিভিন্ন দলেই এখন খেয়াল করে দেখবেন যে নতুন পুরাতনের একটা সমন্বয় করার চেষ্টা চলতেছে। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল বাংলাদেশের। আপনি তাদের প্রতিনিধিত্ব করবেন, বেশিরভাগ যারা ইয়াং যারা কাজ করতেছে তাদেরকে তো ওল্ড মডেলের সিস্টেম নিয়ে আপনি আগাইতে পারবেন না। Absolutely. আপনি বেকারত্বের কথাটা যেটা বললেন, এটা অনেকগুলা কারণ, এর মধ্যে একটা কারণ তো হচ্ছে গিয়ে যে আমাদের পড়াশোনাটা হচ্ছে কি আপনার টেকনিক্যাল বেস ওইটাই সাহায্য করছে আমাদেরকে। আরো বেকার হয়ে যায়। আরো বেকার হয়ে যেতে। আরেকটা জিনিস আমার আরেক খুব মজা লাগে এই জিনিসটা, আমি জানি না আপনি এটা শিখে করেন না আপনার ভেতর থেকে করেন না এনার্জি থেকে করেন, আপনি যখন লাইভ করেন ব্যাপক এক্সাইটমেন্ট, মানে এমন ভাবে আপনি কথাটা বলেন যে কেউ একজন শুনতে বাধ্য যে সামথিং ইজ গোয়িং অন। এইটা মানে আই জাস্ট লাভড ইট। একটা জিনিস, এটা কি হৃদয়ের কারণে না একটা জিনিস ইচ্ছে করে করেন আপনি? একটা জিনিস আমি যখন লাইভে যাই আমি একটা গরম হইতে থাকি। ওকে, মানে কিরকম গরম হইতে থাকি, ধরেন আজকে যে আমি ডাস্টবিনের লাইভটা করলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, তো ডাস্টবিনের ডাস্টবিনে নেমে গেলেন আপনি। ডাস্টবিনের কাছে যখন গেছি তখন এত কষ্ট লাগতেছে যে একদিকে ডাস্টবিন আর একদিকে দিয়ে দেখতেছি আমি বাচ্চারা এখান থেকে গন্ধ নিচ্ছে যারা ছাত্র। ওই আমি যখন লাইভে যাই তখন সবগুলা এই যে বাংলাদেশের বেশিরভাগ যে এই যে অসঙ্গতিগুলা একসাথে আমার মাথায় চলে আসে, এবং একই সাথে এইগুলা যে ওভারকাম করে আমরা স্বপ্নের পথে রওনা দিতে পারতাম, এই চিন্তাটাও আমার মাঝে আসে। এই দুইটা যখন একসাথে ক্লিক করে তখন আমি আর সাধারণ থাকতে পারি না। আমার কাছে মনে হয় হৃদয় উজাড় করে কথা বলি। আমার বিশ্বাস যে এইরকম উজাড় করে কথা বললে যদি কিছু লোককেও যদি কানেক্ট করে, কিছু লোককেও যদি প্রভাবিত করে, তো এই লোকগুলা এই আদর্শের ভিত্তিতে এক জায়গায় হয়ে আমরা একটা গণজাগরণের দিকে যাইতে পারবো, উন্নয়নের জাগরণ, আমরা সোনার বাংলার দিকে আগাইতে পারবো। এই জন্য যখন আমি আহ্বান জানাই, একদম প্রাণ খুলে হৃদয় থেকে আহ্বান জানাই, মনে রাখবেন যে আমার একটা বিশ্বাস যে ভিতর থেকে যে কথা আসে, এই কথার আওয়াজ অসম্ভব রকমের শক্তিশালী হয়। এই জন্য এই শক্তিশালী আওয়াজ আমার ভিতর থেকে আসে, এবং আমি আসলে বেসিকলি ওই রকম সময় আর নর্মাল থাকতে পারি না। আমার কাছে মনে হয় যে যে জায়গায় আছেন উঠে আসেন, চলে আসেন, আমরা কাজ শুরু করি। আমরা এমন জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই। এত কষ্ট লাগে যে এই বাংলাদেশের ছেলেরা যখন নৌকায় মালয়েশিয়া যেতে হয়, সমুদ্রে পড়ে যখন মারা যায়, আমার কাছে মনে হয় আমার বাড়ির পাশের ছেলেরাই তো মারা যাচ্ছে। এই বাংলাদেশে যখন মনে হয় একটু কষ্ট করলে আমরা সব চেঞ্জ করে দিতে পারতাম। এই বাংলাদেশে অনেক আমার আত্মীয় স্বজনরা যখন দেখি রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাংলাদেশে যখন দেখি আমি পুলিশের হয়রানির শিকার হয়, এই বাংলাদেশে যখন আমি দেখি যে পড়াশোনার অভাবে পড়তে পারে না, এই বাংলাদেশে যখন আমি দেখি যে একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তার 15,000 কোটি টাকা থাকে, তখন আর যখন কথা বলি না, মনে হয় যে আমি এমনিও তো মরবো, তো মরার আগে কিছু একটা অন্তত করে যেতে পারি কিনা, এই জন্যই এত এক্সাইটেড হয়ে যাই। মরার কথা বলছেন, আপনি যদি নিশ্চিত হন যে আগামীকাল সকালে আপনি মারা যাবেন, কোন কাজটা করবেন আজকে? যদি একদম নিশ্চিত হয়ে যাই, তাও লাইভে এসে বলে যাব যে যে জায়গায় আমি বাংলাদেশকে রেখে যাচ্ছি ঠিক এই জায়গা থেকে আবার সামনের দিকে নিয়ে যান। আমি অসংখ্য তরুণদের হাতে দায়িত্ব দিয়ে আমি একদম মানে শান্তিতে মরতে চাই। আপনি যে এত কঠিন কঠিন সত্য কথাগুলো বলেন, ভীষণ ভালো লাগে। আমার ধারণা আপনার ফলোয়াররা ব্যাপকভাবে এগুলো পছন্দ করে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আপনি কি এর জন্য কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন? আপনাকে কেউ কোনো এ বিষয়ে আপনাকে দেখুন, মানে বাধা হয়েছে? ডেফিনেটলি বাধা তো আসবেই, বাধা তো আসবেই। আপনি এটা নিতে চান না? যতদিন পর্যন্ত আপনাকে একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটা মৃত্যুর ভয় পায় না, যে মানুষটা এমপি না হওয়ার ভয় পায় না, যে মানুষটা কিছু হওয়ার ইচ্ছাই পোষণ করে না, তারে কে বাধা দিবে বলেন? অ্যাবসলিউটলি। কি মানে আপনার আগামী 5 বছর বা 10 বছরের পরিকল্পনা কি? পরিকল্পনা একটাই, যদি ব্যারিস্টার সুমন ঠিক মতো কাজ করে থাকে, মানুষের হৃদয়ে জায়গা নিয়ে থাকে, আমি 5 বছরে আরো 500 ব্যারিস্টার সুমনের চেয়েও ভালো ব্যারিস্টার সুমন দেখে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেশকে আপনি কি উপহার দিতে চান? আপনি দেশের জন্য কাজ করছেন, কোনো সন্দেহ নাই। এই যে অসংখ্য ব্যারিস্টার সুমনের চেয়েও ভালো কিছু লোক যদি দিয়ে যেতে পারি, দেশের আর কিছু নেওয়া লাগবে না, দেখবেন এরা পুরো দেশটাকে বদলাই দিবে। অ্যাবসলিউটলি। আমি জাস্ট ছোট 2-3টা জিনিস আপনাকে বলবো। সে আপনি কালকে সকালে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম আপনি ঢাকার মেয়র হলেন, আপনার প্রথম 3টা এজেন্ডা কি হবে সমাধান করার সমস্যা ঢাকার? দেখুন, আমাকে যদি ঢাকার মেয়রের কথা বলা হয়, প্রথমে আমি বলবো যে ঢাকার মেয়র আমি হব না। কেননা আপনি জেনে রাখেন, ঢাকাতে আমার জন্ম না। ওকে। আমার যে জায়গায় জন্ম, এই জন্মস্থানের ব্যাপারে যে টান আমি অনুভব করি, এটা আমি ঢাকার জন্য করি না। আমি মান বোঝা যায়। আমি মনে করি ঢাকার মেয়র তিনিই হবেন যিনি ঢাকাতে জন্মাইছেন এবং ঢাকাটাকে নিজের মনে করেন। বিলিভ মি, আমি এত বছর ধরে ঢাকায় থাকি, এখনো আমার যে টান, এটা আমার জন্মভূমির প্রতি, জন্মস্থানের প্রতি। যদিও বাংলাদেশই আমার জন্মভূমি, কিন্তু যে জন্মের স্থান,
এই স্থানের যদি আমি নেতা হই, তখন আমি একে ধারণ করি। নেতা না হইলেও আমি কাজ করব, কিন্তু ঢাকার মেয়র আমি হইতেই চাই না, কারণ আমি ঢাকার না, ঢাকায় আমার জন্ম না। বরং ঢাকায় যাদের জন্ম তারা যেভাবে ঢাকাটাকে অনুভব করবে, বরং আমাকে যদি প্রথমেই দায়িত্ব দেওয়া হয় যে মেয়র বানানো হয়, এরপরেও তারপরের দিনে আমি ঢাকার আরেকটা লোককে এটা দিয়ে চলে যাব। আচ্ছা, তারপরেও যেহেতু আপনি ঢাকায় থাকেন এবং আমি লক্ষ্য করেছি আপনি ঢাকার অনেক সমস্যা নিয়ে আপনি প্রতিদিন প্রায় কথা বলেন, ঢাকায় আসলে নাগরিক হিসাবে মেয়রের কাছে আপনার প্রত্যাশা কি? নাগরিক হিসেবে প্রত্যাশা কি? আগামী যে মেয়র আসছে, মেয়র সাদিক ভাই নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ, মেয়র সাহেব যিনি হবেন, আমার কেন জানি মনে হয় কি, যদি উনি মেয়র হন, প্রথমে এক রাত্র ফুল টুল রিসিভ না করে কান্নাকাটি করা দরকার। কারণ এত বড় দায়িত্ব, আপনি দেখবেন বিয়ের সময় মেয়েরা এত ভালো শ্বশুর বাড়ি, ধরেন মিলিয়নারের বাড়ি যাচ্ছে একটা মেয়ে, তারপরও বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় কান্নাকাটি করে। কেন করে জানেন? যে একটা নতুন বাড়িতে যাচ্ছে, এত বড় দায়িত্ব, শ্বশুর শাশুড়ি দেবর এতগুলা লোককে কিভাবে টানবে সে? এত বড় দায়িত্ব, ঢাকার দায়িত্ব যিনি নিবেন, তার তো একটা মেয়ের চেয়েও বেশি কান্নাকাটি করতে হবে। তারপরে উনি সিদ্ধান্ত নিবেন যে কত বড় দায়িত্ব নিয়েছেন। আমার আশ্চর্য লাগে জানেন, আমি যখন যারা এমপি হন, চেয়ারম্যান হন, তাদেরকে দেখি মালা টালা দিয়ে ব্যাপকভাবে একটা সংবর্ধনা দেওয়া আছে, উনিও ব্যাপক খুশি যে উনি একটা আসন পেয়েছেন বা এই হয়েছেন। আমার বিশ্বাস করেন, আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যে এলাকার মানুষ যদি কোনো কারণে স্বভাবে না অভাবে যদি কেউ চুরি করে, আর যদি চুরি করে ধরা পড়ে, তাইলে ইসলামে নিয়ম আছে যে এই চোরের না, এই এলাকার নেতার হাত কেটে দিতে হয়। অ্যাবসলিউটলি। তাইলে 6 লক্ষ মানুষ আমার এলাকায়, আর ঢাকাতে তো আল্লাহ মাহবুব জানে কত মানুষ। তো উনার এই দায়িত্বটা যখন নিবেন, সত্যিকার অর্থে যদি দায়িত্ব মনে করে যদি নেন, তাহলে উনার অনেক বেশি সাবধানী হয়ে যেতে হবে উনাকে। প্রতিটা ক্ষেত্রে, এভরি মোমেন্ট উনাকে প্রতিদিন কাজে যেতে হবে। আপনি আশ্চর্য হবেন, গুলিস্তানের মতো জায়গা, ঢাকার মেইন পয়েন্ট গুলিস্তানের মতো জায়গায় সুরাটুলি একটা স্কুল এন্ড কলেজ, 1500 স্টুডেন্ট আছে। এই স্কুলের সামনে 3-4 বছর ধরে একটা ডাস্টবিন পড়ে আছে, ময়লার গন্ধ রেগুলার ছাত্রদেরকে দিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন যে মেয়র সাহেবের এটা চোখে পড়ে নাই? মানে দেখতে হবে তাকে। আচ্ছা, এটা আপনি কোন বাংলাদেশের কথা বললেন? ব্যবসায়ীরা বলতে পারে যে এখানে একটা ডাস্টবিন ফেলছেন, তারা ব্যবসা করে। আর যে বাচ্চাটার বয়স 6-7, এই বাচ্চাটাকে আপনি পুরো 5 বছর ধরে পরিচিত করতেছেন এই ডাস্টবিনের গন্ধের সাথে। এই ছেলেটা মানুষ হবে কিভাবে আপনি মনে করেন? যে দুর্গন্ধ দেখে এবং দুর্গন্ধ শুনে, দুর্গন্ধের মধ্যে যে ছেলেটা উপরে উঠলো বা পড়াশোনা করে উপরে উঠলো, আমি জানি না। অ্যাবসলিউটলি। আপনি সারা পৃথিবী ঘুরেছেন, আপনি প্রায় দেশের বাইরে যান। আমাদের দেশে আমরা নাগরিক হিসেবে ঢাকায় যে 3টা সমস্যা আমাদের কাছে সবচেয়ে বেশি মনে হয়, একটা যানজট। ঢাকায় বোধহয় 3 তলা ফ্লাইওভার দরকার এখন ট্রুলি, কারণ আসল তো রাস্তা নাই। মশা এবং সিকিউরিটি, কোনো সন্দেহ নাই। এবং আমার মনে হয় এই 3টা কাজের উপরে যদি গুরুত্ব দিতে পারে, এবং আবর্জনা ডেফিনেটলি একটা বড় সমস্যা। এবং আবর্জনা নিয়ে যে একটা শক্তি তৈরি করা যায়, আমরা এগুলো নিয়েও কাজ করছি না। কাজের তো অভাব নাই, সারা পৃথিবীর মানুষ কিন্তু আবর্জনা নিয়ে অনেক কাজ করছে। আচ্ছা, আমরা অত লং ডিস্টেন্সে না যাই, আমরা একদম আপনার আরেকটু জানতে চাচ্ছি যে এই এত ভক্ত, মানে ফলোয়ার, আপনার এত লোক আপনার কাজ পছন্দ করছে, প্রশংসা করছে, বাসায় ভাবি এটাকে কিভাবে দেখে? না মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম থেকেই সে জানে যে আমি এরকম, যে দিস ইজ হাউ আই এম। এবং সে খুব ভালো করেই বুঝে যে আমার এই যে কাজগুলা যে খুব ভালো করেই বুঝে যে এইগুলা আমার যে কোনো কিছুর চেয়ে ইম্পর্টেন্ট। আমার যদি জীবনে এইরকম সিদ্ধান্ত আসে যে আমার যে মানুষের জন্য কাজ করার যে ব্যাপারটা, এটার জন্য আমাকে সব ছেড়ে দিতে হবে, সম্ভবত আমি কয়েকজনের মধ্যে একজন হব যে আমার মানুষের জন্য যদি সব ছাড়তে হয়, ইভেন পরিবার, আমি ছেড়ে দিতে রাজি। আমি তো লাইভেই বলছি যে যদি সব ছেড়ে দিতে হয়, মা ভাই বোন সব ছেড়ে দিতে হয় যদি, তার মানে আপনার মাথার চিন্তা ভাবনা, দেশপ্রেম, মানুষের জন্য ভালোবাসা আপনাকে অন্য জায়গায় নিয়ে গেছে। না, আমি আর অন্য উচ্চতা নিয়ে গেছে, যেটা আপনাকে পার্থিব কোনো কিছু টাচ না, আমার একদম টাচ করে না। আমার কাছে মনে হয় যে এই ভালো কোনো কারণে যদি আমি আমার মাকেও ছেড়ে দিই, আমার মার তো কষ্ট পাওয়ার কথা না। অনেক খারাপ কারণে হয়তো মানুষ মাকে ছেড়ে দেয়, এর চেয়ে তো অনেক ভালো যে আমার মা যদি আমার দূরেও থাকে, তা অন্তত মানুষের কাছ থেকে শুনবে যে একটা মানুষের মা ও মানুষের মা না। এর চেয়ে বড় কিছু আর কি হইতে পারে? এবং আপনার সন্তান কয়জন? আমার একটা ছেলে একটা মেয়ে।